এখন কৃষকের। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন ও সংশয়। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন ফজলে হুদা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, এবং অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, প্রধান নির্বাহী, বাংলা ফাউন্ডেশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আগামী বছর মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন ঘোষণার পর কি নির্বাচন নিয়ে শঙ্কা দূর হয়েছে? এই প্রশ্নের উত্তরে বলবো না, কারণ জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের গড়া দলের শীর্ষ সারির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী সরাসরি ঘোষণা দিলেন ফেব্রুয়ারিতে হবে না নির্বাচন, আগে বিচার ও সংস্কার করতে হবে। অনেকটা একই সুরে কথা বলেছেন সেই দলেরই হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সহ অনেকে। জামাতও বলছে আগে বিচার ও সংস্কারের কথা। এদিকে মালয়েশিয়ান সংবাদ মাধ্যম সিএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে ফিরবে পুরনো সমস্যা। আলোচনার শুরুতে আমি ফজলে হুদা বাবুল, এই বিষয়গুলো নির্বাচন ঘোষণা এবং সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা মালয়েশিয়ান সংবাদ মাধ্যমে বললেন, তার মানে কি ফেব্রুয়ারির আগে কি সব সংস্কার বা বিচার শেষ করে নির্বাচন দিবে? ধন্যবাদ জিয়া ভাই এবং বাংলা ভিশনের সকল দর্শককে শুভেচ্ছা। এবং আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে সকল দেশবাসীকে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। সেই সাথে অবশ্যই জাতির ইতিহাসে আরেকটা কলঙ্কময় দিন, যেটা আমরা অবশ্যই এটা নিন্দনীয় একটা দিন, 15ই আগস্ট বটে। সে কারণে আজকে আমি দেশবাসীকে মনে করি আগামীর দিনের একটা ভালো সূর্য আসবে, একটা সুন্দর দিন আসবে, সেই প্রত্যাশায় শুরু করছি। জিয়া ভাই বিষয় যেটা দিয়েছেন নির্বাচন সংশয়, আবার সাথে যোগ করে দিলেন বিচার সংস্কার। দেখুন, এই আলোচনাগুলো অনেক দিন আমার এটা আসছে আপনাদের মতো যারা পলিটিক্যাল অনিবন্ধিত একটা পলিটিক্যাল পার্টির একজন এটা বলেছে যে নির্বাচন হতে দিব না। তো এটা আসবেই, এটি রাজনীতির সৌন্দর্য। যে যে রাজনৈতিক দল তার মতো করে তাদের মতবাদ দিবেন, তাদের আদর্শ তুলে ধরবেন, তাদের চিন্তা ভাবনা জনগণের সামনে তুলে ধরবেন, এতে আমি এমন খারাপ কিছু দেখি না। তবে যেভাবে বলেছেন সরকারের বিরুদ্ধে বলেছেন, আমি মনে করি রাষ্ট্রের বিরুদ্ধে বলেছেন। যার কথা বললেন সেই পাটোয়ারী সাহেব, আসলে সাহেব বলবো কিনা সেটাও বিবেচ্য বিষয়। একটা অনিবন্ধিত দলের, আমরা তাদেরকে সম্মান করি শুধু ওইটুকুতেই আমরা সম্মান করি যেটুকুতে আমরা বলি জুলাই আন্দোলনে এই ছেলেগুলা দেশের জন্য বুক পেতে দিয়েছে। আমরা সেইটুকুকে আমরা অবশ্যই সম্মানের সাথে দেখি। কিন্তু এই পাটোয়ারী এর পর থেকে যেসব বাহুল্য কথা বলেছেন, আমার নেতাকে নিয়ে যে শব্দ উনি উচ্চারণ করেছেন, আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে উনি যেভাবে তাচ্ছিল্য শুধু নয়, মানে এমন বাজে কথা বলেছেন, কোনো সভ্য সমাজের সভ্য মানুষ এগুলো বলেন না। কিন্তু আমরা তেমন কিছু করিনি। কিন্তু তারপরও বলছি, উনি এটা একটা এখানে প্রাজ্ঞ আইনজীবী আছেন এবং আমি ওনার খুবই একজন কি বলবো মুগ্ধ ভক্ত। আমি ওনার প্রত্যেকটা অনুষ্ঠান দেখি, খুবই যুক্তি দিয়ে কথা বলেন রাজ্জাকি ভাই। উনি অবশ্যই আমার এই সব কথাগুলোকেই উনি যুক্তি খণ্ডন করবেন বলে উনি হাসফাস করছেন, এবং আমিও সেটা আশা করছি। একটা ভালো বিতর্ক আমরা করব আজকে, কিন্তু এটা অবশ্যই রাষ্ট্রদ্রোহী কথা। এখন আসেন যে নির্বাচন সংশয়। দেখেন, একজন রাষ্ট্রের প্রধান যখন বলেন যে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে দিব, এবং যখন নির্বাচন কমিশন থেকে বলা হয় আগামী সপ্তাহের মধ্যে তারা একটা ডিটেল রোড ম্যাপ দিবেন, সে সময় সন্দেহ যারা করেন তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না, তারা দেশের ভালো চান না, তারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করেন বলে আমি মনে করি না, এবং আমার দলও মনে করে না। সংস্কারের কথাই আসছি। আরে ভাই, সংস্কার করতে করতে তো বাংলাদেশে যত সংস্কার হয়ে গেল,
বিগত দিনে যতগুলো মিটিং হলো, যত চা নাস্তা হলো, আবার কেউ কেউ বলেন যে না ডিনারও হয়েছে। আমরা তো ভাই গ্রামে গঞ্জে থাকি, গ্রামের মানুষদেরকে আমরা চিনি, সাধারণ মানুষদেরকে চিনি, তারা কি চাই ওটা নিয়ে আমরা জানি। আজকে একটা মুদি দোকানদার তার কর্মচারীটাকেও কিন্তু বিদায় দিচ্ছে, কারণ মানুষের পারচেজিং পাওয়ার কমে গেছে, মানুষ কিনতে যাচ্ছে না। আজকে ডলারকে যেভাবে প্রেসার দিয়ে ডলারের যেভাবে মূল্যমান ঠিক রাখা হচ্ছে, আজকে মূলধনী যন্ত্রপাতি এদেশে আসছে না। বটম লাইন হচ্ছে কৃষক তার জিনিসের দাম পাচ্ছে না, কিন্তু কৃষককে সেচের দাম ঠিকই দিতে হয়। এই যে একটা চক্রের মধ্যে আমরা ঢুকেছি, এখান থেকে উত্তরণের জন্য আমাদের অবশ্যই নির্বাচনের দরকার, এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সঠিকভাবে সেটি অনুধাবন করেছেন বলে আমরা মনে করি। এবং দেরিতে হলেও এই সরকার নির্বাচনের জন্য যে অগ্রসর হচ্ছে, এজন্য আমরা এবং আমাদের দল থেকে সাধুবাদ জানাই। এখন বিরোধী দলের লোকেরা যেটা বলছেন, ওনারা যেটা বলছেন ওটার ম্যানিফেস্টোতে নিয়ে আসুক, জনগণের কাছে প্লেস করুক, ওনারা ক্ষমতায় আসুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা রাজনৈতিক দল এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দল। অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রদ্ধা এবং তাদের জন্য শুভকামনা সব সময় থাকে। আমিও তাদের জন্য শুভকামনা করছি। জনগণের কাছে যান, জনগণ আপনাদের যদি ম্যান্ডেটের সাথে, আপনাদের কথার সাথে যদি একমত হয়, জনগণ আপনাদেরকে ভোট দিবেন। ধন্যবাদ ফজলুদ্দা বাবুল। আবু হেনা রাজ্জাকি নিশ্চয় কথাগুলো শুনছিলেন এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উনি আনলেন, পাশাপাশি আরো বেশ কিছু বিষয় এখানে চলে আসছে। তো আসলে এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সংস্কারী সবকিছু মিলিয়ে সরকার আসলে মানে কতটা সম্ভব এই নির্বাচন অনুষ্ঠান? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সহালোচক, বাংলা ভিশনের দর্শক শ্রোতা। আমি যদি প্রথমে আপনার রাষ্ট্রদ্রোহিতার বিষয়টায় আসি, রাষ্ট্রদ্রোহী কখন কে কিভাবে হয়। আপনি যদি ৭১ সালের দিকে যান, তখন দেখবেন বঙ্গবন্ধু কিন্তু রাষ্ট্রদ্রোহী হয়েছিলেন। অর্থাৎ বৈষম্যের শিকার যখন বাংলাদেশের মানুষগুলো, তখন পূর্ব পাকিস্তান, বাট দুটো মিলে কিন্তু একটা ল্যান্ড, একটা দেশ। তখন যখন বঙ্গবন্ধু আন্দোলন শুরু করলেন, কিংবা বৈষম্যের শিকার সেই হিসাবে যখন এটাকে প্রতিরোধ করার জন্য চিন্তা ভাবনা, এই বৈষম্যর আন্দোলন করতে গিয়ে এক সময় কিন্তু পাকিস্তান সরকার স্বৈরাচারী হলো। স্বৈরাচারী হওয়ার পর, সংক্ষেপে বলি, এত বলার সময় নেই, স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল। তখনও কিন্তু ওই দেশের সরকারের কাছে, তখনকার সরকারের কাছে সে রাষ্ট্রদ্রোহী। আজকের যে ছেলেগুলো প্রাণ দিয়েছে জুলাই মাসে, যেটা উনি বললেন যে ওনাদের 1 টাকা যোগ্যতাই আছে, শেখ হাসিনা যতক্ষণ তো বাড়িতে না মানে পালায়ে না গেছেন, তার আগ পর্যন্ত কিন্তু ওদের কাছে ওনার কাছে এটা রাষ্ট্রদ্রোহী ছিল। উনি যেহেতু পালায়ে চলে গেছেন, তাই এটা এখন আর রাষ্ট্রদ্রোহী হিসেবে একসেপ্ট হচ্ছে না। এখনো বলা যাচ্ছে না, যদি কোনো কারণে আইসা কোনোভাবে বসতে পারে, কোনো সন্দেহ নাই ডাইকে ডেকে ফাঁসি দিবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই আন্দোলনটায় সবাই অংশগ্রহণ করছে বলতেছে, এমন কোনো রাজনৈতিক দল বলে নাই যে আমরা এই আন্দোলনে ছিলাম না। বাট আমরা জানি বহুজনে ডিনাই করছেন যে আমরা এই আন্দোলনে নাই, ডকুমেন্টারিও আছে, কিন্তু এখন বলতেছে আমরা ছিলাম। কেউ কেউ বলছেন যে আরেকটা মাস হইলে ছাত্র লাগতো না, আমরাই সরাইয়ে দিতাম, এমন কথাও আসছে। প্রশ্ন হচ্ছে রাষ্ট্রদ্রোহী তাহলে কি সব দলের সব লোকগুলো হবে? কল্পনা করেন যদি হাসিনা কালকে ঘুমের তুইটে দেখেন হাসিনা ক্ষমতায়, তাহলে রাষ্ট্রদ্রোহী কারা হবে? এনসিপির এই লোকগুলো, আর কিন্তু কেউ রাষ্ট্রদ্রোহী হবে না। আপনি লিখে রাখতে পারেন। এটা দিয়ে কনফার্ম করে যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলে কোনো লোকের রোল ছিল না, বাট তারা 15 বছর 12 বছর আন্দোলন করছে, ইট ইজ এ ফ্যাক্ট। কিন্তু আন্দোলন করতে পারে নাই, করছে তারা, এই জন্য রাষ্ট্রদ্রোহী তারা হবে। এখন আসেন, বড় বড় কথা বলে, লম্বা কথা বলে। আপনি এটা বিবেচনায় নিচ্ছেন কি জানেন? বয়স দিয়ে। বাট না, ইউ ক্যানট। আপনি বয়স দিয়ে বিবেচনায় নিতে পারবেন না। কেন পারবেন না? আপনি যদি আপনার ছেলেকে সকালে একবার একটা কথা বলেন একটা বিষয়ে, তার বয়স 20, 22, 25 হয় নাই, বিকেলে আবার সেই বিষয়টাই তাকে অন্যভাবে ঘুরে একটা কথা বললেন, ঠিক তার 2 দিন পর আরেক পদের একটা কথা বললেন, আপনার এই ছেলেটা আপনাকে ঘরে ঢুকতে দেবে না। বাবা, ইউ আর এ চিট, ইউ আর এ লায়ার। বাট রাজনীতির একটা কথা আছে কি জানেন? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। কেন? হু হ্যাজ গিভেন ইউ দ্য লাইসেন্স টু চিট দ্য পিপল? রাজনীতিবিদ মানে আপনি যা মন চায় তাই বলবেন, এখন এক কথা তখন এক কথা। জনাব রাজ্জাকি, আচ্ছা, সরকার থেকে যেটা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমি বলছি, এখানে আসছি, আসলে কোনটা? আমি বলছি সরকার নির্বাচনের দিন তারিখ ক্ষণ দিচ্ছেন, মোটামুটি তফসিল দেন নাই, বাট একটা সম্ভাব্য। কিন্তু
এর সাথে আপনি সব অ্যাড করতে হবে, সরকার তো কোনোটা বাদ দেয় নাই সাথে। উনি যে লন্ডনে বলছিলেন ফেব্রুয়ারির ডেট, সেই ডেট মোটামুটি রাখছে, কিন্তু কন্ডিশন তো শিথিল করেন নাই। বলছিলেন সংস্কার এবং বিচার এর দৃশ্যমান অগ্রগতি, এটা ছিল কন্ডিশন। ফেব্রুয়ারিতে যে ডেটটা দিল তাতে কি বলছেন ওনরা যে ওই ওই কন্ডিশনটা শিথিল করা হইল? বলেন নাই তো। সুতরাং কন্ডিশনটা আছে। সেই কন্ডিশনের আলোকে যদি কেউ বলে যে সংস্কার এবং বিচার না হইলে এই নির্বাচন হবে না, তার বলার রাইট আছে। হবে কি হবে না সেটা অন্য কথা, নির্বাচনটা হবে কি হবে না সেটা অন্য কথা। এখন আপনি আসেন, নির্বাচনটা হইলে কি হবে, না হইলে কি হবে। আপনি যদি একটা জায়গায় আসেন যে যদি ওই দিন ওই বাচ্চাগুলা জীবন না দিত, তাহলে কিন্তু ওই সরকারটা 29 সাল পর্যন্ত থাকতো। আমি বলি কি নির্বাচন হলে কি হবে না হলে আমি আসবো, তার আগে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার কি নির্বাচন কি হবে? আপনি যদি আমাকে সরাসরি প্রশ্ন করেন, আমি বহু আগে বলছি, এখনো বলছি, বাধা কোথায়? 3টা স্টেক হোল্ডারে একত্র হইতে হবে, ইউনাইটেড হইতে হবে, নাহলে ইলেকশন হবে না। নাম্বার 1, এনসিপি এবং বিএনপি দুয়ে মিলে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হইতে হবে। আপনি লিখে রাখতে পারেন, মানে দুজনে মিলে একটা জায়গায় আসতে হবে। 2, এইরকম ক্রাইসিস টাইমে, বাংলাদেশের এইরকম ক্রাইসিস টাইমে অতীতেও দেখছি সামরিক বাহিনী একটা স্টেক হোল্ডার হয়ে যায়, সুতরাং সেকেন্ড স্টেক হোল্ডার তারা আসেন। 3rd, সেটা হলো ক্ষমতাসীন সরকার। ইজ এ বিগ পাওয়ার, মুখে আমরা যত কথাই বলি, ভেরি বিগ পাওয়ার। এই 3টা স্টেক হোল্ডার ঐক্যমত্যে আসতে হবে। ওই কে নোট অফ ডিসেন্ট দিল, এই 3টে স্টেক হোল্ডার যদি ঐক্যমত্যে না আসে, আপনি নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99.99%। জনাব রাজ্জাকি, এমনও তো কথা আসতেছে একটু আগে, যেটা ফজলুল বাবুল উনিও বললেন, যেটা অনিবন্ধিত পার্টি, তাদেরকে কেন স্টেক হোল্ডার আসতে হবে, তাদেরকে কেন এত ডিমান্ডটা দিচ্ছেন কেন আপনি এত গুরুত্ব? হোয়াই ইউ আর পেইং অ্যাটেনশন টু দেম? আপনি সকালে বিকালে বলতেছেন বাংলাদেশের দায়িত্ব, তাদের শব্দ নিয়ে তুমি কথা বলছেন, আমাকে কেউ ভাত মাছ দেন, আই ডোন্ট কেয়ার এনিবডি। ওনাদের একজন নেতা বলছিল এইটা করলে ভেসে যাবে তারা, সভ্য জগতে এই ভাষা চলে না, সভ্য জগতে এই ভাষা চলে না, দে আর এক্সপেরিয়েন্স পলিটিশিয়ান। আরেকজন সুপ্রিম কোর্টে ওকালতি করে, নাম বলার দরকার নাই, তার ল্যাঙ্গুয়েজ শব্দ কোনো সভ্য জগতে চলে না। তারা তাদের নাতির সমান বয়সেরা। হোয়াট লেসন ইউ আর গিভিং টু দেম? নাম্বার 1। নাম্বার 2, এরা যে বিহেভটা করতেছে, দে হ্যাভ ইনহেরিটেড দিস বিহেভিয়ার। এটা তো নতুন না, এদের যে ব্যবহারটা এটা তো নতুন না। বিভিন্ন পার্টির নেতা কে একটা ভুল করছে, তার চেয়ে নেতার বয়স অনেক বেশি, মন্ত্রীর, তার থেকে ঘাটটা ঘুরে নাই 5 বছরে। আপনি তো এই বাচ্চা, এরা তো ইনহেরিট করছে কার থেকে? আমার থেকে। এরা কারা? এই সয়েলের যারা আজকে বড় বড় লম্বা লম্বা নেতার গল্প করে, লম্বা লম্বা ঘুষখোর, বাটপার, চিট পলিটিশিয়ান বলেন, আমলা বলেন, আর পুলিশ বলেন, যারা করাপ্ট, তার বাংলাদেশে যারা আছে তাদের সন্তান, তাদের নাতি এরা। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি অনেকগুলো বিষয় নিয়ে আসছেন, ফজলুল বাবুল সেই বিষয়গুলো আপনার কাছে জানবো। উনি 3টি স্টেক হোল্ডারের কথা বলেছেন, সেগুলা একসাথে মার্চ না করলে ইলেকশন হবে না। এটা আরেকটা প্রশ্ন, যেমন আপনি শুরুতে যেটা অনিবন্ধিত রাজনৈতিক পার্টি যেটাকে বলে গেছেন, সেটাকে দাম দেওয়ার অর্থ, সেটা উনি কেন দেখছেন আপনার তাদের কথার? আপনার ওনার ওই শুরুটাতে আমি আসি, রাষ্ট্রদ্রোহী বিষয় নিয়ে। দেখুন, অবশ্যই ওনার ওই যুক্তিটা ঠিক আছে, বঙ্গবন্ধুর যুক্তিটা, কিন্তু সেই ক্ষেত্রে তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাষ্ট্রদ্রোহী, যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, সেক্ষেত্রে আমরা অনেকেই, কারণ আমিও 3 তারিখ থেকে 3, 4, 5 শহীদ মিনারে সস্ত্রীক, তো ওই পরিস্থিতিতে আপনি একটা পরিস্থিতি, আর এরপর এখন আমরা মনে করি আমরা দেশের সবাই মিলে প্রফেসর ইউনূসকে যখন আমরা দায়িত্ব দিয়েছি দেশ চালানোর, এবং তখন আমরা যখন তাকে মেনে নিয়েছি, তখন রাষ্ট্রের একটা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বিষয়টা বলেছি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, উনি যেটা বলেছেন যে হ্যাঁ স্টেক হোল্ডার, যে আর্মি, এনসিপি, বিএনপি, তাহলে এনসিপি যদি অনিবন্ধিত হয় তাহলে দাম দিচ্ছেন কেন? আসলে তো দাম দিচ্ছে তারা যার নিয়োগকর্তা তাদেরকে দাম দিচ্ছেন, নিয়োগকর্তা বলেই দিচ্ছেন। কারণ
প্রধান উপদেষ্টা মনে প্রাণে চাচ্ছেন যে এই বাচ্চারা উঠে আসুক, এবং আমরাও চাই, কিন্তু বিএনপিও চাই যে একটা নতুন রাজনৈতিক দল আসছে, কিন্তু এখন পর্যন্ত তারা রাজনীতিতে এখনো তাদের ম্যানিফেস্টো দিতে পারেনি, তারা জনগণের জন্য কি করবে এখনো দিতে পারেনি। এই যে সংস্কার করতে করতে সংস্কারের তো হয়েই গেছে, এখন যদি আপনার 100টা সংস্কারের মধ্যে যদি 80টা সংস্কার একমত হয় কিংবা নাও হয়, আমার কথা, কিন্তু দলগুলো তো ভাই বসেছে। একটু বলে, যেটা রাজ্জাক ভাই যেটা বলে গেলেন যে ইলেকশন হবে না, ওইটা এই বিষয়টি একটু আমি সেটাতে আসছি আমি। তো এখন ইউনূস সাহেব যেটা বলেছিলেন যে অল্প সংস্কার হলে আমি এর মধ্যে করব, বেশি সংস্কার হলে আমি এর মধ্যে করব, ঠিক আছে। তারপর উনি যখন দিয়েছেন যে একটা ডেডলাইন, উনি তো কিছু সংস্কার করেছেন অলরেডি, এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে বেশ কিছু কাজ করেছেন, এবং সেগুলো এখনো চলমান, এবং সবাই ঐকমত্য হয়েছে। যেমন জুলাই ঘোষণা এসেছে, জুলাই ঘোষণার ডেট নাই, এটা নাই, ওইটা নাই, সেটা নাই, সেটা অন্য কথা, সেখানে অনেক কিছু নাই। রাজ্জাকি ভাই আরেকটা টকশোতে এটা বলছিলেন, এবং আমরাও এর সাথে কিছুটা একমত। যেমন 2008 সালের বিষয়ে কিছু নাই, রাজ্জাকি ভাই একটা টকশোতে বলছিলেন, আমিও একমত, সম্পূর্ণ একমত। কিন্তু তারপরে এসেছে, এবং সেটা কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো মিলেই, এবং সেখানে দেখুন যে এই যে সংস্কারগুলো ঐকমত্য হয়েছে, তারই বেসিসে কিন্তু এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কথাই গেছে। কাজেই ওনার ওই কথাটাও ঠিক আছে, নির্বাচন ডিক্লারেশনটাও ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে যে স্টেক হোল্ডার, যারা দেশের শেয়ার হোল্ডার প্রতিনিধিত্ব করে জনগণের বলে মনে করি আমরা, তাদের মধ্যে আর্মি, এনসিপি, বিএনপি। সো এনসিপি কে গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে প্রফেসর ইউনূস অনলি, কারণ ওনার প্রেস সচিব উনি নিজেও বলেন যে এই বাচ্চারা তার নিয়োগকর্তা, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট, এটা হতে পারে। তো তারা নিজের লোকদের এবং প্রফেসর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে আমরা বেশ কয়েকবার কথাও বলেছি, এবং তারপর উনি কিছুটা নিরপেক্ষ হওয়ার চেষ্টা করেছেন। এখন তার মানে এই না, আপনার কথায় যদি আসি, সরকার পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে, কিংবা এনসিপি যারা শীর্ষ নেতা তারা যে কথা বলছে, আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে? দেখুন, এটা তো এক কথায় প্রকাশ নাই, আমাদের ছোটবেলায় আসতো, হ্যাঁ, তো ইয়েস নো ভেরি গুড এর বিষয় না। বিষয় হচ্ছে, হ্যাঁ, আমরা মনে করছি আমাদের আস্থা প্রফেসর ইউনূসের উপর, প্রফেসর ইউনূস সরকারের কম বেশি যেটাই হোক, একটা এরকম একটা গণ অভ্যুত্থানের পর উনি সামলাই নিচ্ছেন। আমরা মনে করছি, আমরা আশাবাদী যে 9 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ধন্যবাদ। শেষ কথাটা আমি বলিনি যে ওনারা একমত হবে। রাজ্জাকি ভাইয়ের সাথে আমি একমত না, কারণ ওনারা যদি একমতই হয়ে যান এই স্টেক হোল্ডার গুলো, তাহলে এখানে তো ভিন্ন রাজনৈতিক দলের প্রয়োজন নাই, তাহলে তো একটাই রাজনৈতিক দল থাকতো, বাকশালী থাকতো, তাই না? আর আর্মিকে এখানে আমি সিনারিতে আনতে চাই না, বিকজ আমার মনে হয়, যেটা আরেকটা কথা বলেছে কিন্তু এই পাটোয়ারি সাহেব, যে ডিজিএফআই এর হেডকোয়ার্টারের ইট পর্যন্ত খুলে নিবেন, তো আমরা আর্মিকে এই রাজনীতি থেকে দূরে রাখতে চাই। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আর্মিকে যেভাবে উনি অনেক কষ্ট করে অনেক কিছুর পর একটা বেস দিয়েছেন, সেই আর্মি এখন প্রফেশনাল আর্মিতে পরিণত হোক, আর্মি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় থাকুক, আমরা সেই পর্যন্তই আর্মিকে রাখতে চাই। ধন্যবাদ ফজলুদ্দিন বাবুল। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনি শুনছিলেন, পাশাপাশি যে বিষয়টা সামনে আসছে যে আমরা বিএনপির শীর্ষ নেতা ফখরুল ইসলাম আলমগীর, যিনি 111-এর একটা কথা বলেছিলেন, পাশাপাশি এনসিপির শীর্ষ নেতা থেকে মুখ থেকে আমরা কিন্তু এই 111 একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম যে একেবারে আবার ফিরে আসতে পারে। এই যে কথাগুলো আসছে, এরা তো বিজ্ঞ রাজনীতিবিদ। নাসিরউদ্দিন পাটোয়ারির বিজ্ঞ নাই ধরলাম, বাট বিএনপির উনি তো বিজ্ঞ, উনিও 111-এর আশঙ্কা দেখছেন কেন? ওই 3 স্টেক হোল্ডার একত্র হচ্ছে না, না হলে হবে না। 111 কে করবে? কল্পনা করেন, 111 মানেই আর্মি আসবে, যে ফর্মই আসুক, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, আর্মি থাকতে হবে। আচ্ছা, নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কথা বলছে, কি বললো? ডিজিএফআই এর ইট খুলে নিবে, ওই কথাটা উনি। হাসনাত আব্দুল্লাহ যে বিচার দাবি, প্রথম আপনাকে আসতে হবে ডিজিএফআই এর কাজটা কি। ডিজিএফআই এর কাজটা আমরা সবাই জানি, সে আর্মির গোয়েন্দাগিরি করুক, দেশের জন্য গোয়েন্দা করুক, রাষ্ট্রদ্রোহী বিষয়গুলো দেখবে, বিভিন্ন বিষয় তাদের দেখার আছে, গোয়েন্দাদের সাথে সমন্বয়, নিশ্চয়ই আয়নাঘর বানানোর দায়িত্ব তাদের না। তা আপনি যখন ডিজিএফআই এর কাজটা হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আভ্যন্তরীণ, এক্সটার্নাল, ইন্টারনাল,
এমন কি অ্যাক্টিভিটিস গত 16 বছরে হয়েছে যে আয়নাগর বানাইয়া মেজর ব্রিগেডিয়ার আজমিরে রাখতে হইল, ওনাদের ইলিয়াস হোসেন গুম হয়ে গেল, সিনা হত্যা হইতে হইল, সেনা অফিসার হত্যা হইতে হইল। এগুলো তো এই ডিজিএফআইয়ের কাজ, এটা তামাশার জায়গা না। 57টা অফিসার যে মারা গেছে সকাল 9টায় সিদ্ধান্তে 9:30টায় মরে নাই। ইট ওয়াজ এ প্ল্যান গেম, ইট মে বি এ প্ল্যান অফ 7 days, একদম মিনিমামও যদি হয়। তাহলে ডিজিএফআই কি করছে? যেই ডিজিএফআই তার সেনা অফিসারদেরকে রক্ষা করতে পারে না, সেই ডিজিএফআই আমি কি করব? কথার কথা বলছি, আই এম নট এগেইনস্ট ডিজিএফআই, বাট হোয়াট ইজ দেয়ার ফাংশন? 57টা অফিসার মারাটা কিন্তু ভাই তামাশা না, আপনি যে ফর্মে বলেন। এবং এটা সকাল 9টার সিদ্ধান্তে 9:30টায় মরে নাই। সো হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ডিজিএফআই? অথচ আপনি আয়নাঘর এগুলো সব করলেন। এইবার আসেন, কতগুলো বিষয় আছে নির্বাচন প্রসঙ্গে। উনি বলছে মানে কি সংস্কার হয়েছে, সিংহভাগের সাথে একমত। নোট অফ ডিসেন্ট হয়েছে, কি কি বিষয় আমার ব্যাখ্যার দরকার নাই, বড় কোর্স, উনি জানে কি কি বিষয়ে নোট অফ ডিসেন্স হয়েছে, ডিসেন্ট হয়েছে। এর ভিতরে আগে স্থানীয় না আগে সংসদ নির্বাচন এগুলো আছে। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ব্যালেন্স অফ পাওয়ার 70 নিয়ে কথা আছে। তো আপনি 100টা সমাজ সংস্কারের মধ্যে 95টায় একমত হয়ে গেলেন, আর ওই 5টা হইলেন না, ইউজলেস। কারণ ফান্ডামেন্টাল মৌলিক যে জায়গাগুলো যাতে একমত না হন, তাইলে আপনি এটা কাজে লাগবে না, 1 নম্বর। 2 নম্বর, নোট অফ ডিসেন্ট দেওয়ার রাইট ওনার আছে, কিন্তু নোট অফ ডিসেন্টটা বলতে হবে সিনা টান করে যে আমরা যে বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দিছি সেগুলো দেশ এবং দেশের জনগণের জন্য ক্ষতিকর কিনা। দেশ এবং দেশের জন্য যদি ক্ষতিকর না হয়, মঙ্গলজনক হয়, আপনি নোট অফ ডিসেন্ট দিবেন কেন? এই নোট অফ ডিসেন্ট যে ইস্যুতে দিচ্ছেন সেগুলো যদি আপনার দলের জন্য ক্ষতিকর হয় কিংবা আপনার রাজনীতির জন্য ক্ষতিকর হয়, তখন তো দেখছি আপনি দেশ আর রাষ্ট্র ভাবছেন না, আপনি আপনার দল আর দলের স্বার্থ ভাবছেন। এবং আপনার দলে কত % লোক ইনভলভ আছে? আর রাজনীতিবিদরা কথায় কথা বলেন জনগণ, আমরা জনগণের পক্ষে। ডোন্ট ইউজ দিস ভেগ টার্ম। ওই যে সকাল মানে আপনার কি রাজনীতিতে শেষ কথা বলতে গেছেন, আপনি কোনো রাইটই নাই 18 কোটি জনগণের পক্ষে কথা বলার কোন দলের। আপনি বলবেন আপনার দলে কতজন জনগণ আছে তার পক্ষে, আপনাকে সবাই মানে না তো, আপনি তো 18 কোটি লোকের প্রতিনিধি না। এইবার আসেন, নির্বাচন নিয়ে একটা কথা বলছে যে ইউনূস সাহেব তারিখ দিছে, এটা একটা জটিলতা আসবে। আমি মনে করি ওনাদের মতো দায়িত্বশীল যারা বিএনপিতে আছে তাদের এই প্রশ্ন রেজ করা উচিত যে জুলাই ঘোষণা যে দিলা তুমি, এই জুলাই ঘোষণাটা কি? এই জুলাই ঘোষণাতে ইনক্লুড করতে হবে কি? শুনেন, এই ইউনূস সরকারের মেয়াদ কি, এটা এই ঘোষণাপত্রে আসতে হবে যে ওনার মেয়াদ 8ই জুলাই 8ই অগাস্ট 2024 থেকে 25 থেকে না 24 8ই অগাস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত, এবং এর মধ্যে উনি একটা নির্বাচন করবেন। এটা আপনাকে লিখতে হবে, আমি বলে দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনার সরকার আপনার দলকে বলবেন এটা সংশোধন করে। 2, এই সরকারের নাম কি? অন্তর্বর্তী সরকার। এই সরকারের বাবাজানের ক্ষমতাও নাই যদি আপনি ইনক্লুড না করেন এইভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার। কোন সংবিধানে? ফেব্রুয়ারি 2026 আপনি নির্বাচন দিলেন, এটা কোন সংবিধানে? এখানে সংবিধান লাগবে নির্বাচন দিতে? তো আপনি সংবিধানে গাইডলাইন থাকে না? আগের সংবিধান কি ছিল? সংসদ ভাঙার 3 মাসের মধ্যে, সংসদ ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যে। তা আপনি যদি 8ই অগস্ট থেকেও ধরেন সংসদ ভাঙছে 8ই অগস্ট 2024, তাহলে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। যদি সংবিধানের দোহাই দেন, আপনি ফেব্রুয়ারিতে গেলেন কিভাবে? ফেব্রুয়ারিতে গেলেন যদি ঘোষণাপত্রের মাধ্যমে যান, তাহলে এখানে লিখতে হবে 1। 2, এই সরকারের নাম কি? প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা মানে কি? রাষ্ট্রপতির উপদেশ দেন। এই পর্যন্ত ইউনূস সাহেবের সাথে রাষ্ট্রপতির একবার দেখাও হয় নাই। তা আপনি যে ভেগ টার্ম ঢুকাইছেন, প্রধান উপদেষ্টা তো নাই কোথাও। তাকে লিখতে হবে যে উনি রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন। আপনি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির উপদেষ্টা দেন না, আপনি নির্বাহী দায়িত্ব পালন করেন। তার মানে আমি কি আমরে কলা মনে করে খাবো? ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী সাহেব। ফজলুদ্দিন বাবুল অনেকগুলো বিষয় সামনে নিয়ে আসছেন, একদম আমরা শেষ দিকে অনুষ্ঠানের। ধন্যবাদ। হ্যাঁ, আমিও শুনছিলাম। দেখুন, বিষয়টা হচ্ছে কি, আবু হেনা রাজ্জাকী ভাই যেটা বলতেছিলেন যে সিনা টান করে কেন বলছেন না বিএনপি, আমার মনে হয় সালাউদ্দিন আহমেদ সাহেব প্রত্যেকটা মানে বৈঠকের পরই বাইরে এসে শুধু একটা মিডিয়ার সামনে না, আপনার বাংলা ভিশন না, যত মিডিয়া আছে প্রত্যেকটা মিডিয়ার সামনে উনি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়েছেন যে কেন এখানে এবং কোন লজিকে আমরা এখানে নোট অফ ডিসেন্টটা দিচ্ছি।
নাম্বার 1। নাম্বার 2, হ্যাঁ, সালাউদ্দিন সাহেবের সিনা অনেক অনেক না না, সেটা নিয়ে আমি দ্বিমত করি না। বলছি আপনি বলতে হবে যে ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন রাষ্ট্র এবং জনগণের জন্য ক্ষতিকারক। আমি বলি রাজাকি ভাই, আমি আপনার দলের জন্য ক্ষতিকর। হ্যাঁ, না, আমি অবশ্যই এখানে দলকেই রিপ্রেজেন্ট করতে আসছি, কিন্তু আমি একজন ব্যক্তি মানুষ। ঠিক আছে, দলের জন্য ক্ষতিকর সেটা বলেন। না না, আমি একজন যৌক্তিক মানুষ হিসেবে আমি বলছি। না না, নোট অফ ডিসেন্ট দিলে দলের ক্ষতি হয় সেটা বলছি, রাষ্ট্রের হয় না। না, রাষ্ট্র দল, রাষ্ট্র এবং দেশের জনগণের ক্ষতি হয়। দেখুন, রাষ্ট্র আর দল কখনো এক হয়ও না। রাজাকি ভাই, আপনি রাজনীতি করেন, তারপর আমি বুঝবেন এটা। দেখুন, রাষ্ট্র পরিচালনার জন্য দল, আমি মনে করছি, আমার দল মনে করছে এইভাবে আমি রাষ্ট্র পরিচালনা করতে চাই। এখন এটার জাজমেন্টটা কি আপনি করবেন না আমি করব? জাজমেন্ট করবে জনগণ। আপনি যেটা বললেন 18 কোটি জনগণের পক্ষে আমরা বলতে পারি না, আমরা সেই জনগণের কাছেই আমরা যেতে চাই। সেজন্যই আমরা বলছি যে লেট দেম ডিসাইড। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিন্তু কোনো কিছুই গুপ্ত না, সবকিছু প্রকাশ্য। আমাদের ইতিহাস প্রকাশ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা প্রকাশ্য, ম্যাডাম খালেদা জিয়ার 9 বছরের রাস্তায় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন প্রকাশ্য, 86তে নির্বাচনে না যাওয়া প্রকাশ্য, 88তে নির্বাচনে না যাওয়া প্রকাশ্য, 15 বছর ম্যাডাম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে প্রকাশ্য, কোথাও মাথা নিচু করেননি। এজন্যই উনি আপসীর নেত্রী। আপনি যেটা বলেছেন জুলাই ঘোষণা, দেখুন, জুলাই ঘোষণা তো ভাই বিএনপি করেনি, বিএনপি একটা আলোচনার পার্ট ছিল। বলতেছে আপনাদেরকে আনতে না, আপনারা বলি, আপনারা হেল্প করি। আপনি বিপদে পড়বেন কেন আমি বলি। আপনি ধরেন নির্বাচন করলেন, আপনি ক্ষমতায় আসলেন, 20,000 লোকে যদি আপনার চার্জ করে কথার কথা যে ভাই আমি কোন সংবিধানে কেমনে কোন নির্বাচনে আপনি আসলেন, সেজন্য আমি বলছি যে আপনার দলেরও নৈতিক দায়িত্ব এই জুলাই ঘোষণা সংশোধন হিসাবে আইনে প্রয়োজনে এটা নাম দিবেন কি জানেন ভাই, অন্তর্বর্তীকালীন সংবিধান। এটা কিন্তু এটা নিয়ে কি করবে, এটাও সালাউদ্দিন আহমেদ সাহেব উনি ক্লিয়ারলি বলেছেন যে এই ঘোষণাপত্রটা আমরা তফসিলে নিয়ে আসব, সংবিধানের তফসিল আকারে নিয়ে আসব। কাজে এটার একটা আইনগত, ওটার ভিতরে ঢুকাইতে হবে, আমি সেটা বলছি। আপনি যেটা বলেছেন আইনগত, আইনজীবী হিসেবে আপনার দর্শক শুনছে, আমাদের দলের নেতৃবৃন্দ শুনছেন। কথা যেটা শুরু হয়েছিল 111 নিয়ে, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কথা নিয়ে 111, উনি এটাই বলতে চেয়েছেন যে আমরা যারা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী ছিলাম, এই বিষয়ে আমরা যদি সবাই একমত না থাকি, সেখানে আমাদের মধ্যে আওয়ামী লীগ, এবং আমি মনে করি শুধু আওয়ামী লীগ না, ভারতও এখানে সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে এবং করার জন্য সদা জাগ্রত। ফজলুল বাবুল, ধন্যবাদ। একদম শেষ দিকে আমরা জাস্ট একটা বিষয় নিয়ে শেষ করবো, সেটা হচ্ছে একজন উপদেষ্টার বিরুদ্ধে বারবার অভিযোগ আসতেছে, চাঁদাবাজি, তার বাবার বিষয়ে অভিযোগ। আমার প্রশ্ন হচ্ছে যে এটাতে সরকার ভাবমূর্তি অবশ্যই কোনো হচ্ছে, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের মানে ওই ধরনের দৃশ্যমান কোনো কিছু আমরা দেখছি না কেন? আমি তো চাঁদাবাজি সমর্থন করি না, কোনোভাবেই করি না। এখন আপনি বলছেন অভিযোগ, আপনি অভিযোগ যদি আসে, আপনি অভিযোগের তো ভিত্তি লাগবে, ভিত্তি হওয়ার পর এটা সরকারের দায়িত্ব। 1, 2 নম্বর হচ্ছে যে এই যে চাঁদাবাজের কথাটা আমরা আনতেছি, আমরা এখন শুনি কি যে এনসিপি চাঁদাবাজি করছে, এমনভাবে বলে মনে হয় কি যে চাঁদাবাজি শব্দটা এই এনসিপি আসার পর বাংলাদেশে প্রথম শুনলো সবাই। কিন্তু এই বাংলাদেশে চাঁদাবাজি শব্দটার বয়স 54 বছর বাংলাদেশের। আমি বলতেছি সে বিষয়ে আমার কথা হচ্ছে সরকারের যে পদক্ষেপ, সরকারের ভাবমূর্তি কিছু আসে যায় না। এই সরকারটা নির্বাচন ঘোষণা করছে, নির্বাচন দিয়ে চলে যাবে। হি ইজ নট এ পলিটিক্যাল পার্টি, ওনরাই তো বল, সবাই বলে। সুতরাং আপনারা তারা কেমনে একটা নির্বাচন আদায় করে নেবেন। এখন মনে করেন তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তাদের কালকে তারা সরাই দিলেন, পরশুদিন আরেকজন সরাই দিলেন। আপনি কি করবেন? আপনার নির্বাচনটা নেওয়া জরুরি। কোনো কারণে যদি নির্বাচন, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে, ওনার মহাসচিব বলতেছে 111, আল্লাহ মাফ করুক, কোনো কারণে যদি 111 আসে, ইউনুস সাহেব তো চলে যাবে, ঠিক আছে? 111 যদি আসে, মিনিমাম 2-3 ইয়ার্সে একটা শব্দ করার ক্ষমতা বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টির থাকবে না। এবং যারা স্বপ্ন দেখতেছে নির্বাচন ক্ষমতায় যাবে, তাদের স্বপ্ন বেঁচতে যাবে পরবর্তী 2-3 বছরের জন্য। সুতরাং ওই 111 সংখ্যা সব গুছানোর দায়িত্ব, স্টিয়ারিং এর ছিটে বসে আছে পলিটিক্সের বিএনপি, টোটাল দায়িত্বটা তাদের। কিভাবে পরিবেশ সুন্দর করে কিভাবে নির্বাচনটা নেবেন, না নিলে সবচেয়ে বেশি লোকসান তাদের। ধন্যবাদ আপনার দুজনকে বাংলা বিষয় আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।